মানে ডকুমেন্ট আমরা এখনো দেখিনি। তারপর বলছে যে ওনার যোগাযোগ করারই কথা। মিস্টার চুপ্পু অ্যাক্টিভিস্টের মতো দায়িত্ব পালন করেছেন দুদকে থেকে, মানে সোজা কথা শেখ হাসিনার দুর্নীতিকে পাহারা দিয়েছেন তিনি। যদি বলা হয় যে সরকার এখানে খেলাধুলা করে ওদেরকে বের করে দিচ্ছে, এটা ওই দলের নেতৃত্বের প্রতি অসম্মান করা হবে। আমি যেটা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িকতার বীজ বলেন ওই জগন্নাথ হল ক্রিয়েট করার মধ্য দিয়ে অনেক জল্পনার পর মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়িয়েছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে, কে হবেন 23তম রাষ্ট্রপতি, এসব নিয়ে কথা বলবো। আমাদের আজকের অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। আসাদুজ্জামান রিপন, আপনাকে চর্চার সংলাপে স্বাগত। ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন বিদায় নিয়েছেন, এটাই কি তার বিদায় নেওয়ার সময় ছিল, না এতদিন তো ছিল যে বোধহয় আর তিনি আরও কিছুদিন সময় পাবেন, হঠাৎ করে এই তার পদত্যাগ? বিষয়টা আমার কাছে হঠাৎ মনে হয়নি। উনি ওনার পদত্যাগ পত্রে যে কারণগুলো বিবৃত করেছেন তার মধ্যে আমি একটি কারণকে খুব গুরুত্বপূর্ণ দেখি। মানুষের আপনার হার্টের এলিমেন্টস থাকে, কিডনি কমপ্লিকেশন থাকে, ডায়াবেটিকও থাকে এই ধরনের বয়সে। এই যে তিনটা খুবই স্বাভাবিক, অনেকেরই আছে। কিন্তু ওনার যেটা আপনার প্রধান সমস্যা উনি যেটা উল্লেখ করেছেন, অটোইমিউনিক আপনার নিউরোপ্যাথি। এটা এমন একটা অসুস্থতা, উনি যেটা বলছেন উনি ক্ষণিক উনি জ্ঞান হারিয়ে ফেলতেন। একজন রাষ্ট্রপতি তিনি যখন জ্ঞান হারিয়ে ফেলেন, তো ওনার এই যে অটোইমিউনিক নিউরোপ্যাথি জনিত অসুস্থতার কারণে জ্ঞান হারিয়ে ফেলেন, এটা তো সময় বলে তো আর জ্ঞান হারান না। যে কোনো দেখা গেলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মুহূর্তে উনি জ্ঞান হারাচ্ছেন, এবং জ্ঞানটা তো মনে যে কয়েক সেকেন্ডে আবার এটা ব্যাক করে, এটা তো নাও হতে পারে। এবং রাষ্ট্রপতি বা গুরুত্বপূর্ণ পদগুলোতে থাকার অন্যতম বিষয় হচ্ছে যে আপনি ফিজিক্যালি ফিট, মানসিক এবং শারীরিক দুটো। রাইট, ফিজিক্যালি এবং মেন্টালি যদি আপনি ফিট না থাকেন তাহলে তো ইউ ক্যানট ডিসচার্জ ইউর রেসপন্সিবিলিটিস। আমি মনে করি যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আসলে নিজের শরীরের প্রতি অবিবেচনা করে উনি শরীরের প্রতি জুলুম করে থাকতে চাননি। এই দায়িত্বে থাকাটা খুব জরুরি না। প্রত্যেকে হেলথ ইজ ফার্স্ট বলে একটা কথা আছে। ক্ষমতাসীন দল বা সরকারের পক্ষ থেকে কোনো চাপ ছিল? নিশ্চয়ই না। উনি তো নিজেই উল্লেখ করেছেন, এখান তো আপনি জোরাজুরি করতে পারেন না। যদি উনি ডায়াবেটিক বা হার্টের ব্যাপার থাকতো তা একটা কথা ছিল, কিন্তু যেখানে উনি প্রায় আপনার সেন্স হারিয়ে ফেলেন, জ্ঞান হারিয়ে ফেলেন, এটা তো আসলেই খুবই একটা সমস্যাজনিত বিষয়। এবং এটা ওনাকে অলওয়েজ একটা টেক কেয়ারের মধ্যে থাকতে হয়। বঙ্গভবনে যারা রাষ্ট্রপতির এইড যারা ছিলেন, মেডিকেল এইড অ্যান্ড যারা চিকিৎসার দায়িত্বে অন্য যারা ছিলেন, তারা সবসময় তটস্থ থাকতেন, ওনাকে নিয়ে চিন্তিত থাকতেন। এর মধ্যে একটি খবর বের হয়েছে পত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিনি যখন লন্ডন ছিলেন তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, যিনি দিল্লিতে আছেন, তার সঙ্গে টেলিফোনে কোনো সংলাপ হয়েছে, এবং এটি কি তার পদত্যাগটা ত্বরান্বিত করলো কিনা? এটা তো এক নম্বর, এটা তো খুব সমর্থিত সূত্রের খবর না। সমর্থিত না, উনি অস্বীকার করেছেন। সমর্থিত সূত্রের খবর না। তারপর যদি ওনার যদি যোগাযোগ থেকেও থাকে, আমি সেটাও নট আনলাইকলি আমি মনে করি। কারণ ওনার নিয়োগ দাত্রী যিনি, উনি তো একটা দল করতেন, উনি আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগ করতেন, তাই না? উনি তো ওই দলেরই মানুষ, এবং একটা দলীয় সরকারই তো তাকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেছে, তাই না? তো সুতরাং ওনার নিয়োগদাত্রীর সাথে তো ওনার কৃতজ্ঞতা কারণেও তিনি যোগাযোগ রাখতেই পারেন। যদিও আমি এটা এটার কোনো সরকারি সূত্রে বা কোনো বিশ্বাসযোগ্য না, অর্থাৎ সূত্রগত এই ধরনের কোনো ডকুমেন্ট আমরা এখনো দেখিনি। তারপর বলছি যে ওনার যোগাযোগ করারই কথা। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন।
মানে এটা রাষ্ট্রপতি পদে থেকে জনযোগ করাটাকে আপনি অন্যায় মনে করেন? না না, ন্যায় অন্যায়ের বিষয় না, আমি বলছি ওনার নিয়োগদাত্রী, আচ্ছা, ওনার ভেতর থেকে উনি তো একজন ব্যক্তিও, উনি তো একজন ব্যক্তিও, সে ব্যক্তি হিসেবে ওনার নিয়োগদাত্রী, ওনার দলের নেত্রী, তাই না? উনি যে দলটাকে পছন্দ করেন, যে দলের সদস্য ছিলেন, অফিসিয়ালি তার উনি এখন আর সেই দলের সদস্য ছিলেন না রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে, যদি যোগাযোগ করে থাকতেই পারেন, এই কাইন্ড অফ আপনার মানে গ্র্যাটিটিউড করতেই পারেন তিনি, মানে যদি করে থাকেন, তবে যদি করে থাকেন সেটা মানে আমি মনে করি যে যেটা আপনি যে প্রশ্নটা তুললেন সেটা খুব মানে আপনার মানে মোরালি কারেক্ট ছিল না। কারণ জনগণ যাকে ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছে, জনগণ যাকে, এবং যে আন্দোলনে কেন তিনি পালিয়ে গিয়েছেন, যদিও তিনি প্রায়শই বলছেন, মানে শেখ হাসিনার কথা বলি, তিনি বলেন যে তিনি জানতেন না, ইনফ্যাক্ট তার যে বিমানটি দ্যাট ওয়াজ ডাইরেক্টেড টু দিল্লি, উনি ধরে নিয়েছিলেন উনি গোপালগঞ্জে যাচ্ছেন। ইট ওয়াজ অ্যাবসলিউটলি লাই, মিথ্যা কথা, প্রচণ্ড মিথ্যা। উনি এত মিথ্যা কথা বলতেন এবং এখনও বলছেন। তার কারণটা হচ্ছে যে ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয়শঙ্কর রায়, তার পার্লামেন্টে একটা স্টেটমেন্ট আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দ্যাট ইজ অলসো রিভিলড ইন দ্য সোশ্যাল মিডিয়া। সেখানে জয়শঙ্কর বলেছেন যে তিনি ভারতের আশ্রয় প্রার্থনার জন্য তিনি মানে বারবার রিকোয়েস্ট করছিলেন। তিনি বা তার পক্ষে? না, তিনি তার পক্ষ থেকে বলা হয়নি, জয়শঙ্কর বলেছেন যে তিনি করেছিলেন। তো তিনি যখন করছিলেন আর তার পক্ষ যদি কেউ করতেন, নিশ্চয়ই সেটা আপনার XYZ সলিমুদ্দিন কলিমুদ্দিন না, তিনি দায়িত্বপ্রাপ্ত কেউই, আদারওয়াইজ তিনি জয়শঙ্করকে রিচ করবেন কি করে? এটা তো আমাদের বোধগম্য যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে যিনি রিচ করতে পারেন তিনি নিশ্চয়ই মানে XYZ কেউ না। কিন্তু এর আগে তো ফলে এসেছে যে বাংলাদেশের, আমি বলছি, ফলে তিনি শেখ হাসিনা জেনে শুনে তিনি তার গন্তব্য নির্ধারণ করেছেন এবং ভারতই তাকে আশ্রয় দিতে পারে ওইটাকে তিনি নিরাপদ গন্তব্য মনে করেছেন। এবং উনি যে দেশ ত্যাগ করবেন, উনি দেখবেন ওনার নিকটতম আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে অলমোস্ট তিনি 3 তারিখের মধ্যে সবাইকে তিনি, আচ্ছা ওই বিষয়ে আমরা আলোচনা করেছি গত, সুতরাং আপনার সংলাপে এই ধরনের মিথ্যা। মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে বলেছেন তিনি সংবিধান সমুন্নত রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। হ্যাঁ, সেটা তো বলাই যেতে পারে নিশ্চয়ই। এবং মানে আমি যদি বলি যে তিনি যখন একটা দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যান, স্পিকার যখন পালিয়ে যান, ডেপুটি স্পিকার পালিয়ে যান সংবিধান অনুযায়ী, এরপরে পার্লামেন্ট অধিবেশন ডাকার তো আর কেউ থাকলো না, অথবা যিনি চেয়ার করতে পারেন, পর্যায়ক্রমে যারা চেয়ার করে, একটা প্যানেল থাকে না চেয়ার করার জন্য, প্যানেলেরও কাউকে খুঁজে যখন পাওয়া যায় না, পার্লামেন্ট ডাকেন রাষ্ট্রপতি পরিচালনার জন্য, রাষ্ট্রপতি ডাকেন, রাষ্ট্রপতি ডাকেন, কিন্তু রাষ্ট্রপতি ইচ্ছা করলে তো 1 বছর পরে ডাকতে পারেন না, এটা তার ইচ্ছাধীন নয়। এখানে একটা বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতার কারণে মানে প্রধানমন্ত্রী তো মানে রাষ্ট্রপতিকে আহ্বান করবেন ডাকতে, তাই না? তো সেই রকম এই আহ্বান করার, অনুরোধ করার তো কেউ ছিল না। তো যখন এটাকে যেটা ভয়েড, টোটালটি ভয়েড হয়ে গেল, মানে একটা বড় মাপের শূন্যতা। আমিও যে অনেকে কথা বলি যে বাইতুল মোকাররমের ইমাম খতিবও পালিয়ে গেছেন, ট্রু, বাট আমি যখন আমি বলবো রাষ্ট্রপতি পার্লামেন্ট যে ডাকবেন তাকে তো অনুরোধ করারও কেউ নাই, এবং পার্লামেন্টের যে প্যানেল, স্পিকার হিসেবে যারা চেয়ার করবেন তাদেরও কেউ নাই। মানে ধরলাম স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, পরের লোক নাই, প্যানেলের লোকজন নাই। তো এই যে একটা বড় ধরনের শূন্যতা, সেই শূন্যতাটা পূরণ করার জন্য তিনি রাইটলি বলেছেন, তিনি 106 তিনি 106 ধারা অনুযায়ী তিনি মানে মতামত নিয়েছেন, এবং নিশ্চয়ই সেখানে সংবিধান সমুন্নত তো হয়েছেই। তিনি তো 2023 সালে আওয়ামী লীগের সংসদ অর্থাৎ দ্বাদশ সংসদে নির্বাচিত হয়েছিলেন, আর সে সময়ও আওয়ামী লীগেরই জ্যেষ্ঠ নেতারা বিস্মিত হয়েছিলেন এবং আওয়ামী লীগ সমর্থকরাও বিস্মিত হয়েছিলেন। কিন্তু এরপর অন্তর্বর্তী সরকার গেল, বিএনপিরও এই 5 মাস হলো, এই পুরো সময়টা রাষ্ট্রপতির ভূমিকাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন? দেখেন, আমি মানে ওনার আপনাদের মানে আমি প্রথম আলো, আপনার সঙ্গে একটা পত্রিকা আছে প্রথম আলো লিখেছে তার নিয়োগে ছিল বিস্ময় এবং বিদায় নিলেন বিতর্ক নিয়ে। বিষয়টা তো বটেই, আপনাকে মনে রাখতে হবে যে হি রিটায়ার্ড অ্যাজ এ ডিস্ট্রিক্ট জাজ,
এবং আমার জানা মতে, আমি তো নিজ সাংবাদিকতা করি, তো আমারও নেচারালি মানে একটা রিপোর্ট তৈরি করার জন্য বা আমার যারা সহকর্মীরা যারা করেন সেটাও তো একটু দেখে পত্রিকার সম্পাদক না, তো সেটা ঠিক আছে, কিন্তু এটার জন্য আমাকে যেটা জানতে হচ্ছে উনি যে একেবারে অন্যদের মতো 22, 23, 24, 25 বছরে তিনি কিন্তু ক্যাডার সার্ভিসে জুডিশিয়ারিতে উনি জয়েন করেননি। উনি পাবনায় স্থানীয় লেভেলে তিনি সাংবাদিকতা করেছেন, মানে স্থানীয় সাংবাদিক ছিলেন, তিনি আইনজীবী হিসেবে ছিলেন, তিনি আওয়ামী লীগ করতেন, এগুলো কোনোটাই দোষের কিছু না। তো এই ধরনের অবস্থাতে ওনার ল্যাটারাল এন্ট্রি, মানে উনি যখন জুডিশিয়ারিতে যোগদান করেন তখন মোটামুটি একটু বেশি বয়সী তিনি জুডিশিয়ারিতে যোগদান করেছেন। প্রবাবলি এরশাদের আমলে একটা ভাইবা ম্যাজিস্ট্রেট, ভাইবা জজ নিয়োগ হয়েছিল এরশাদের আমলে, মানে বেশি বয়সে যোগদান করা যায়, মানে মৌখিক পরীক্ষা দিয়ে। হ্যাঁ, উনি সেই ব্যাচের একজন, উনি এবং ওনার স্ত্রী। তো যাই হোক, তো উনি রিটায়ার করলেন ডিউরিং আওয়ামী লীগস টাইম অ্যাজ এ ডিস্ট্রিক্ট জাজ। ওখানে তিনি একটা আনুকূল্য পেয়েছিলেন। এবং আপনি জানেন অ্যাট দ্যাট টাইম জাস্টিস তৎকালীন আপনার সাবেক জেলা জজ হিসেবে ওই পদমর্যাদার মানে ব্যক্তি হিসেবে তাকে দুদকে, দুর্নীতি দমন কমিশনে তাকে নিয়োগ দেওয়া হলো অ্যাজ কমিশনার। তো ওই কমিশন হিসেবে নিয়োগ পাওয়ার সময় বাংলাদেশে তখন তৎকালীন সরকার, হাসিনা সরকারের সাথে ওয়ার্ল্ড ব্যাংকের একটা বড় মাপের মানে একটা বিরোধ তৈরি হয় দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে। তখন পদ্মা সেতুকে কেন্দ্র করে ওই বিরোধটাকে ট্যাকেল করার জন্য এবং গভর্নমেন্ট যে কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিল না এখানে একটা ক্লিন চিট দেওয়ার জন্য, মানে ছাড়পত্র দেওয়ার জন্য, সরকারটা সাফাই মানে সার্টিফিকেট দেওয়ার জন্য গভর্নমেন্ট নিডেড এ কমিশনার লাইক মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু। দ্যাটস ওয়াই শাহাবুদ্দিন চুপ্পুকে দুদকে কমিশন নিয়োগ করলো। এবং শাহাবুদ্দিন চুপ্পু, আমি জেনেই বলছি, মানে সাংবাদিকতা পেশাগত কারণে জেনেই বলছি, সেটা হচ্ছে তিনি মানে খুবই ডেডিকেটেডলি হি ফট ফর দি দেন গভর্নমেন্ট অ্যান্ড শেখ হাসিনা অ্যান্ড হার মিনিস্টার কনসার্নড, যে মানে সরকার দুর্নীতি করেনি ইত্যাদি ইত্যাদি। এবং এটার পুরস্কার হিসেবে সেই লড়াইটা কি ন্যায্য ন্যায়সঙ্গত লড়াই ছিল? অন্যায্য, ন্যায়সঙ্গত তো মোটেই নাই। এবং একটা বিশ্বব্যাংক তো প্রমাণ করতে পারে না যে দুর্নীতি হয়েছিল। ওয়েল, আপনি তো কাগজপত্র, আপনি রেসপেক্টিভ গভর্নমেন্ট, আপনি তো কোনো গভর্নমেন্টকে বিশ্বব্যাংকে সহায়তা করেন নাই, কোনো সহায়তা করেন না, বরং আপনি মানে অ্যাক্টিভিস্টের মতো, মিস্টার চুপ্পু অ্যাক্টিভিস্টের মতো দায়িত্ব পালন করেছেন দুদকে থেকে। মানে সোজা কথা, শেখ হাসিনার দুর্নীতিকে পাহারা দিয়েছেন তিনি। এবং এটার জন্য তিনি এরপর আরেকটা পুরস্কার তার প্রাপ্তি ছিল। এবং তিনি আপনি জানেন এস আলম বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা, মানে লক্ষ টাকা বলতে লক্ষ টাকা না, লক্ষ কোটি টাকা, এরকম লক্ষ লক্ষ কোটি টাকা যিনি বাংলাদেশের মানুষের টাকা পাচার করেছিলেন এবং বাংলাদেশের 7টা ব্যাংককে তিনি দখল করেছিলেন, সেই দখলদার লুটেরা এস আলমের একটি ব্যাংক, ইসলামী ব্যাংক, যেটা ছিল একসময় প্রচণ্ড একটা প্রফিটেবল ব্যাংক ছিল বাংলাদেশের এবং বেসরকারি খাতের প্রথম ইসলামী ধারা বৃহত্তম ব্যাংক এবং মানুষের খুব আস্থার প্রতীক ছিল। সে ব্যাংকটাকে ফোকলা করে দিল ডিউরিং শাহাবুদ্দিন চুপ্পু যখন তার ভাইস চেয়ারম্যান, পরিবারের লোকেরাই তো চেয়ারম্যান থাকে, উনি ভাইস চেয়ারম্যান, তাদের পক্ষে উনি দেখভাল করতেন, উনি তাদের নায়েবের মতো তিনি দেখভাল করতেন ওই ইসলামী ব্যাংকটা। তো এবং এরপর ইসলামী ব্যাংকে প্রচুর লুটপাট হলো, মানে আপনার ইরেগুলার লোন ডিসবার্সমেন্ট থেকে শুরু করে আজকে একটা পত্রিকায় দেখলাম যে সেটারও তার ওই ইসলামী ব্যাংকটা মানে ধ্বংস হওয়া, ইসলামী ব্যাংকটা মানে ইরেগুলার লোন ডিসবার্সমেন্ট করার পেছনও তার মানে ছিল, সহযোগিতা ছিল। কারণ স্বাভাবিকভাবেই ওনাকে মানে হি হ্যাড টু ওবে দ্য ইনস্ট্রাকশন অফ হিজ মাস্টার, আই মিন এস আলম। এবং গতকাল কি বোধহয় না গত পরশু দিন আমি প্রথম আলোর রেফারেন্স আমাকে আবার টানতে হচ্ছে, আই ফাউন্ড এ কার্টুন অন দ্যাট নিউজ পেপার। সেখানে দেখলাম যে হ্যালো এস আলম, নিচে লেখা আছে SOS মিনস সেভ আওয়ার সোলস, তাই না, মানে আমাকে উদ্ধার করো। তো প্রথম আলোর মতো একটা মানে বহুল প্রচারিত পত্রিকায় যখন বলতেছে, অর্থাৎ কানেকশন বিটুইন এস আলম অ্যান্ড মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু, এটা আমরা আমাদের দেশে 2024-এ তো তার মানে ইসলামী ব্যাংকের যে নেতৃত্ব বা ব্যবস্থাপনা, আর সেটা তো বদলে গেল।
কিন্তু অন্তর্বর্তী সরকারের নতুন ব্যবস্থাপনায় আসলো, এরপরও কি দুর্নীতি বন্ধ হয়েছিল? আমরা তো সম্প্রতি জাতীয় সংসদে সরকারি দলের সদস্যদের কাছ থেকে অনেক এখানে অভিযোগ আসলে পেয়েছি। আপনার ইসলাম মানে আমি আপনাকে বলি কতগুলো ফ্লজ, ত্রুটি বা ছিদ্র যদি থাকে, আমরা নিশ্ছিদ্র বলে একটা কথা বলি না, ওখানে অনেকগুলো ছিদ্র ডিউরিং আওয়ামী লীগ টাইম অনেকগুলো ছিদ্র তৈরি করেছিল, মানে লুফোলস ছিল। সেগুলো থেকে এটা মানে আওয়ামী লীগের আমলে ওই অনাচারগুলো মানে দেদারসে করছে, তখন তার নিয়মরীতি মানেনি। এবং আপনি যাদের কথা বলছেন যে দুর্নীতির কথা, একটা এনজিও বা এই জাতীয় প্রতিষ্ঠানের নামে নির্বাচনের আগেও এরকম মানে আনঅ্যাকাউন্টেবল, মানে শুধু তা না, যে পরে 2024 সেটার কথাই বলছি। অভ্যুত্থানের পর এই ইসলামী ব্যাংকের নেতৃত্ব একটি রাজনৈতিক দলের সাথে আমি সেটার কথা বলছি, সেখানেও তারা ওই লুফোলসের সুযোগ নিয়ে সেখানে তারা যথেচ্ছাচার মানে অপকর্মগুলো করেছেন বলে আপনি যে পার্লামেন্টে উদাহরণ টানলেন, সেইখানে আমরা মানে পার্লামেন্টে এই ধরনের আলাপচারিতায়, মানে আলাপচারি বলেন কি ওইটাকে, পার্লামেন্ট আলোচনাগুলোকে মানে পার্লামেন্টে কথাবার্তা যেটি বলেন না কেন, নাকি? হ্যাঁ, পার্লামেন্টের আলোচনাই। তো এই আলোচনার মধ্যে কথাগুলো আমরা শুনেছি। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন যে রাষ্ট্রপতি নির্বাচন হবে 90 দিনের মধ্যে, রাইট, এবং এটা নিয়ে খুব তাড়াহুড়া নেই আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে 90 দিন অপেক্ষা করতে হলো কেন? যদি সংসদ অধিবেশন চলাকালে বিদায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতেন, তাহলে তো সংসদে দ্রুত করা যেত। আমি একটু ব্যাখ্যা দিই। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার এক নম্বর হচ্ছে যে প্রচলিত আছে সংবিধানের নিয়মীয় অনুযায়ী রাষ্ট্রপতি যদি কোনো কারণে যদি তিনি পদত্যাগ করেন, ওনার তো এলিমেন্টসের জনিত কারণে উনি পদত্যাগ করেছেন, আমি মনে করি হি টুক দ্য রাইট ডিসিশন। ওনার জায়গায় যিনি থাকতেন তিনি একই সিদ্ধান্ত নিতেন। উনি অতি সম্প্রতি লন্ডন থেকে ঘুরে আসলেন না, চেক আপ করে আসলেন, সেই চেক আপেই তিনি এটা জেনেছেন, এসব নতুন রোগের কথা জানেন, ফলে উনি এর পরেই সিদ্ধান্ত নিয়েছেন মূলত। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম এখন হচ্ছে যে আপনার রাষ্ট্রপতির ভোটটা তো আপনি দেব না। রাষ্ট্রপতির ভোটটা দেবেন কারা? সংসদ সদস্যরা। এখন তো সংসদ অধিবেশন নাই, এই ভোটের আয়োজন করতে হলে নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী, এবং ধরে নিতে হবে, আমরা বিশ্বাস করতে চাই যে অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে রেসপেক্টিভ মেম্বার্স অফ পার্লামেন্ট তারা তাদের রেসপেক্টিভ নির্বাচনী এলাকায় থাকার কথা, থাকা উচিত। এটা নিয়ে আমি বারবার বলি। আসলে কি থাকেন? অনেকেই থাকেন না। এটা নিয়ে আমি যে অনেকেই না, বেশিরভাগ হয়তো, আমি সেটা জানি না, কিন্তু আমার ধারণা অনেকেই থাকেন, কিন্তু থাকা উচিত না। আমি বারবার বলি ওটার নাম হচ্ছে এমপি হোস্টেল। এটা রেসিডেন্স অফ মেম্বার অফ পার্লামেন্টস না, নামটা হচ্ছে হোস্টেল। হোস্টেল অ্যান্ড রেসিডেন্স সেম না, হোস্টেল ক্লোজ হয়, হোস্টেল আবার রিজিউম হয়, তাই না? তো এমপি সাহেবদের অধিবেশন চলাকালীন সময় তারা ওখানে থাকবেন, এটি স্বাভাবিক, এবং সেই উদ্দেশ্যেই লক্ষ্যে ওটা নির্মিত হয়েছে। এবং অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর তাদের ডরমিটরি থেকে বা হোস্টেল থেকে তারা চলে যাবেন। আমেরিকায় তাই হয়, ব্রিটেনে তাই হয়, ইভেন অত দূর যাওয়া দরকার, ইভেন নয়াদিল্লিতে, ভারতেও তাই হয়, তাই না? নেপালেও আগামী অধিবেশন পর্যন্ত আপনার অপেক্ষা করুন। না, এখন আপনাকে স্ট্যান্ডার্ডটা তো ধরে নিতে হবে, যে আপনি তো ধরে নেবেন যে ইয়োর এমপিস, অর্থাৎ সংসদের এমপি সাহেবরা যার যা নির্বাচনী এলাকায় আছে। এখন যদি এটা খুবই জরুরি হতো, গুরুত্বপূর্ণ হতো, তখন সংসদ চলছে, কথার কথা সংসদ চলছে, তাহলে স্পিকার সংসদের কার্যক্রমে ব্যস্ত আছেন, ওই সময় তার আরেকটা দায়িত্ব নিতে গেলে তখন ডেপুটি স্পিকারকে সংসদ পরিচালনা করতে হবে। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে তাই। তো যেহেতু সংসদ চলছে না, স্পিকারের সেই ধরনের কোনো রোল নাই ইন পার্লামেন্ট, সুতরাং স্পিকার ক্যান ডিসচার্জ দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য প্রেসিডেন্ট। তিনি বঙ্গভবনে থেকে আগামী অধিবেশন আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপতির ওনার উপর যে অর্পিত দায়িত্ব তিনি খুব চমৎকারভাবেই তিনি পালন করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড, সংসদ যেহেতু চলছে না, ডেপুটি স্পিকারের কিন্তু বাড়তি কোনো চাপ নাই। সুতরাং আপনাকে এই যে মানে যদি খুব তাড়া থাকতো, ধরুন সংসদ অধিবেশন চলছে, তাহলে নিঃসন্দেহে আমরা সময়ক্ষেপণ করতাম না, মানে করার প্রশ্ন উঠতো না, তাহলে আপনি দ্রুত নির্বাচন করে ফেলতে পারতেন। যেহেতু সংসদ অধিবেশন চলছে না, এখন যদি আপনাকে হারিডলি এমপিসদেরকে ঢাকায় আনতে হয়, তাহলে তাদের একটা বাড়তি টিএ দিয়ে যাবে, খুবই স্বাভাবিক। এখন যেহেতু আপনার তারা নাই, সিন্স ইউ হ্যাভ ইউর স্পিকার দায়িত্ব পালন করতে সমর্থ,
সংসদও সেটা নাই। প্রয়োজন নেই। তো সুতরাং এই জন্য মানে মাননীয় স্পিকার তিনি সিদ্ধান্ত নিয়েছেন বা ভেবে চিনতে খুব আমি মনে করি ওনার চিন্তাটা খুবই প্রুডেন্টলি উনি ডিসিশন নিয়েছেন যে আইনমন্ত্রী মহোদয় যিনি বলেছেন তিনিও খুবই সঠিক বলেছেন যে যেহেতু খুব তাড়াহুড়ো নেই, স্পিকার ভারপ্রাপ্ত অবস্থায় আছেন, ইতিপূর্বে স্পিকার ভারপ্রাপ্ত ছিলেন জমিরুদ্দিন সরকার সাহেব, কয়েকদিন আগে প্রয়াত জমিরুদ্দিন সরকার সাহেব, তিনিও আপনার মানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন। তো আপনার সেপ্টেম্বরের দিকে আইনমন্ত্রী মহোদয় যথার্থ বলেছেন, সেপ্টেম্বরের স্বাভাবিক মানে নিয়মেই যখন আগামী অধিবেশন ডাকার প্রশ্ন উঠবে তখন এমপি সাহেবরা যারা আছেন তারা অ্যাভেলেবল হবেন নগরে। বাংলাদেশ নতুন রাষ্ট্রপতি বাংলাদেশ পদে কাকে পাচ্ছে? যিনি যোগ্যতম রাষ্ট্রপতি। এখন পর্যন্ত সাংবিধানিক কাঠামোতে যদিও আমাদের রাষ্ট্রপতির দায়িত্ব অনেক কম, এই রাষ্ট্রপতির দায়িত্ব সংক্রান্ত ব্যাপারে অনেক বিগত রাষ্ট্রপতিদের অভিজ্ঞতা, যেটা অনেক নেতিবাচক মন্তব্য তারা করেছেন, কবর জিয়ারত আর কি বলেছেন যেন কবর জিয়ারত, মিলাদ অথবা শপথ পড়ানো ছাড়া তাদের মেইনলি তেমন কোনো দায়িত্ব নাই। তবে আমি মনে করি না রাষ্ট্রপতির পদটা হচ্ছে খুব নৈতিক পদ, মোরাল, রাষ্ট্রের এক নম্বর নাগরিক, অনেক মোরালি অনেক জায়গায় ভারতের প্রেসিডেন্ট যিনি আছেন, যাক সেটা তো বিএনপি নেতৃত্বই কিন্তু এই নির্বাচনটা করবে। আমরা চেষ্টা করব শুধু বিএনপি না, আমরা রাষ্ট্রপতিকে সার্বজনীন একজন রাষ্ট্রপতির হিসেবে দেখতে চাইব। কিন্তু তিনি দলের হবেন? দলের হওয়াই স্বাভাবিক, দলের হয় উচিত হবে, কারণ দলের না হওয়াটা এটা ঠিক না। দলের তো দেখলাম 3-4 জন জ্যেষ্ঠ নেতার নামও এসেছে, আছেন তারা এর মধ্য থেকেই হবে বলে আপনি মনে করেন? আমি দলের বাইরে যাওয়ার বোধহয় আমরা দলের বাইরে যাওয়ার চিন্তা, এটা আমাদের দলের, আমি সোফার আই আন্ডারস্টুড দ্য পালস অ্যান্ড মাইন্ডস অফ আওয়ার লিডারশিপ, পার্টিকুলারলি আমি যদি তৃণমূল পর্যায়ের কথাই যদি বলি, আই ক্যানট টক অ্যাবাউট দ্য মেম্বার্স অফ দ্য স্ট্যান্ডিং কমিটি হাউ দে আর থিঙ্কিং, একটা তো আমি জানি না, এবং আমার সাথে অনেস্টলি তাদের সাথে আমার এই ব্যাপারে কোনো কথা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে স্থায়ী কমিটির বৈঠকে এটা সিদ্ধান্ত হবে। তবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে স্থায়ী কমিটির বৈঠক হোক বা আরও বড় পরিসরে হোক, কেন্দ্রীয় কমিটির বৈঠক হোক না, সাধারণত না, শেষ সিদ্ধান্তটা নেন দলীয় প্রধান। এখানেও তাই হবে? এখন দোষ নাই, আমি যদি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা যদি আমরা পার্টি প্রধানকেই দেই, যে তিনি তার সুবিবেচনা থেকে প্রার্থী, হয়তো এখান তো অফিসিয়ালি প্রার্থী, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অফিসিয়ালি প্রার্থী হওয়ার কোনো সুযোগ সেই অর্থে দেখিনি আমি, মানে ইতিপূর্বেও দেখিনি, সেজন্য আমি এখনকারটা বলতে পারছি না। ইতিপূর্বে আমি দেখিনি যে XYZ মানে অ্যাসপিরেন্ট তিনি দলের আগ্রহ প্রকাশ করে, এরকম দেখিনি। তা আমার যেটা মনে, এটা বিতর্কের ঊর্ধ্বে রেখে মানে রাষ্ট্রপতি নির্বাচনটা যাতে বিতর্কের মধ্যে না যায়, জাতীয়ভাবে যার গ্রহণযোগ্যতা আছে, ভাবমূর্তি আছে, অনেক ব্যাপার, ভাবমূর্তির কথাটা আমি বলেছি, তাই না? মোটামুটি এরকম যারা আছেন, একজন প্রাজ্ঞ রাজনীতিক এবং রাষ্ট্রের স্বার্থ আফোর্ড করতে পারবেন ইন এনি কস্ট, ইন এনি কজ, যে কোনো পরিস্থিতিতে সমস্ত, এবং শারীরিক মানসিকভাবে সব দিক থেকে তিনি এই দায়িত্বটি ডিসচার্জ করার মতন উপযুক্ত হবেন। আমি মনে করি যে আমাদের পার্টির প্রধান যিনি আছেন তিনি সেগুলো মাথায় রাখবেন। আরেকটা কথা হচ্ছে, যেটা তো একেবারে দলীয় একটা প্রধান বানাচ্ছেন, আমরা রাষ্ট্রের প্রধান নিয়োগ করব, রাষ্ট্রপতি নিয়োগ করব। আমার ধারণা বিরোধী দলের সাথেও অফিসিয়ালি না হলেও এ কাইন্ড অফ আনুষ্ঠানিক আলোচনা হতে পারে, উচিত। তাতে করে হবে কি, তাতে যিনি নির্বাচিত হবেন রাষ্ট্রপতি পদে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতাটা অনেক বাড়বে, সার্বজনীন রাষ্ট্রপতি হবেন। আপনি বিরোধী দলের সাথে আলোচনার কথা বলছিলেন, খুবই ভালো ধারণা। এর সঙ্গে প্রশ্ন আসছে যে রাষ্ট্রপতির বর্তমান কাঠামোয় রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই সীমিত। এ কারণে জুলাই সনদে, যে সনদে আপনার দলও সই করেছে, জুলাই সনদে রাষ্ট্রপতির কিছু ক্ষমতা বাড়ানোর কথা আছে। দ্বিতীয়ত রাষ্ট্রপতি নির্বাচনের কথা আছে, যে
নিম্নকক্ষ ও উচ্চকক্ষের সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হবেন। এখন সাংবিধানিক এই প্রশ্নের মীমাংসা করে আপনারা রাষ্ট্রপতি নির্বাচন করবেন, না মীমাংসা? আমি যতদূর আইন পড়েছি, যতদূর আমি আইন পড়েছি এবং আইন আমার যতটুকু জানা আছে সংবিধান সাধারণ একজন উৎসাহী পাঠক হিসেবে, সোজা কথা, যতক্ষণ পর্যন্ত আপনি যেই আইনটির কথা বললেন, মানে যে প্রস্তাবনার কথা বললেন, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন, সিন্স ইউ ডু নট হ্যাভ এনি হায়ার কাউন্সিল অফ দ্য পার্লামেন্ট, নেই, পার্লামেন্টে আপনার উচ্চকক্ষ নাই, তাহলে যেটা নাই সেটাকে ধরে নিয়ে তো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোনো কারণ নাই। এখন একটা প্রশ্ন আছে, ভেরি পার্টিনিয়েন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেলেন, আপনার, আমি তো এখন নিম্নকক্ষ বলবো না, আমি এটা বলবো পার্লামেন্ট। তো পার্লামেন্ট কর্তৃক রাষ্ট্রপতি, বর্তমান আইন অনুযায়ী রাষ্ট্রপতি বর্তমান পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হবেন। এখন কথা হচ্ছে যে আপনার পার্লামেন্ট যখন আবার উচ্চকক্ষ ক্রিয়েট করবে, অ্যাট দ্য সেম টাইম যেই আপনি ধারাটার কথা যুক্ত করলেন যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ সদস্যরা মিলে প্রেসিডেন্ট নিয়োগ করবেন, ধরে নেন আইডিয়ালি, ধরে নেন যে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে যাওয়ার পর 2 মাস 4 মাস 6 মাস এরপর বা প্রেসিডেন্ট গঠিত অথবা প্রেসিডেন্টের মেয়াদকালে, আমি মেয়াদকালে, হ্যাঁ, এইটা বলাই বোধহয় আইডিয়ালি, কারণ আপনি কখন করছেন আপনি জানেন না। প্রেসিডেন্টের মানে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, এই প্রেসিডেন্টের মেয়াদকালে যদি উচ্চকক্ষের যে ধারণাটি আলোচনা আছে, যে প্রস্তাবনাটি আলোচনা আছে, অথবা যে প্রস্তাবনা উচ্চারিত হয়েছে, অঙ্গীকারও আছে উচ্চকক্ষ গঠন করার ব্যাপারে, সেখানে বিএনপিও একমত। বিএনপি তো উচ্চকক্ষের আইডিয়া তো বেসিক্যালি ইট ইজ ডিরাইভড ফ্রম দ্য বিএনপিজ 31 পয়েন্টস লাইক দ্যাট, তাই না? তো বিএনপির 31 দফা থেকেই তো এই উচ্চকক্ষের ধারণাটা বিএনপি প্রথম ফ্লোট করলো, এবং আমাদের পার্টির ইমিডিয়েট পাস্ট চেয়ারপারসন পার্লামেন্ট কিন্তু যদি বলেন যে জাসদ প্রথম, আমি তা বলিনি, উচ্চকক্ষ ক্রিয়েট করার ব্যাপারে এইটা আমাদের দলের তরফ থেকে আমাদের ইমিডিয়েট পাস্ট চেয়ারপারসন তিনি প্রথম উচ্চারণ করেন, তিনি একটা রূপরেখা দেন, তিনি ভারসাম্যের কথা বলেন, তিনি প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের পাওয়ারের মধ্যে ব্যালেন্স আনার কথা বলেন। নান ফ্রম আজ, অথবা আমি সিভিল সোসাইটির কথা বলি, ওনাকে কেউ কম্পেলড করেন নাই ইউ হ্যাভ টু সে লাইক দিস। উনি ভলান্টারিলি বলেছিলেন যে উই শুড হ্যাভ এ প্রেসিডেন্ট, হি উইল বি ভেরি এম্পাওয়ার্ড, উনি আরও ক্ষমতা দায়িত্ব ভোগ করবেন এবং একটা ভারসাম্য রক্ষা করবেন চিফ এক্সিকিউটিভ অফ দ্য রিপাবলিকের সাথে, তাই না? এ কথাগুলো তিনি বলেছেন। এখন সেই দলটাই তো এখন রাষ্ট্র ক্ষমতায়, মানে সরকারের দায়িত্ব পরিচালনা করছেন। সুতরাং আমাদের তো একটা মোরাল অবলিগেশন অটোমেটিক্যালি আছে যে আমাদের মানে প্রেসিডেন্টকে আমরা আরও এম্পাওয়ার করা। ইতিমধ্যে তো বিএনপি জাতীয় সংসদে একটি কমিটিও গঠন করেছে, সংশোধনের জন্য, রাইট, যার উদ্দেশ্য, যার মধ্যে কিন্তু উচ্চকক্ষের বিষয়টি থাকবে, যার মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়টি। টেকনিক্যাল পয়েন্টে কথা বলতেছিলাম সৌরভ ভাই, না আমি আমি আপনাকে একটু টেকনিক্যাল পয়েন্টটা বলতে চাচ্ছি। আমি যেটা বলছিলাম, বর্তমান প্রেসিডেন্টের মেয়াদকালে তিনি যদি কারণ এটা তো প্রতিজ্ঞা, এটা তো প্রতিশ্রুতি, নির্বাচনী ইশতেহারের মধ্যেও আছে, বিরোধী দলও চায়, সবাই আমরা চাই যে উচ্চকক্ষ থাকুক, তাই না, বা ক্রিয়েট হোক। এখন আপনি এই ধরুন যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন, নির্বাচিতব্য বাংলা শব্দটা যদি এরকম হয়, নির্বাচন, আপনি যেটা যদি বলেন যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, সে অনুষ্ঠিতব্য নির্বাচনে আপনার যিনি প্রেসিডেন্ট হচ্ছেন তিনি তো 5 বছরের মেয়াদ পালন করবেন, যদি সংবিধান আদারওয়াইজ সিদ্ধান্ত না নেয়, মানে মেয়াদের ব্যাপারে। তাহলে অন দ্য আদার হ্যান্ড যদি আবার উচ্চকক্ষ ক্রিয়েট হয়ে যায়, তাহলে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন বাকি মেয়াদকালে, তিনি তো শুধু একটি কক্ষের নির্বাচিত হবেন, নির্বাচিত রাষ্ট্রপতি হলেন, তখন প্রশ্নটা আসবে, তখন নিশ্চয়ই প্রশ্ন আসবে, এটা তো লিগ্যালি এন্ড টেকনিক্যালি। সেক্ষেত্রে বিরোধী দলের যে দাবি যে এই রাজনৈতিক প্রশ্ন, মানে তাদের ভাষায় সংস্কার, আপনারা বলছেন সংশোধন, একই কথা, তাদের ভাষায় যে এই সব সাংবিধানিক বিষয়গুলোর সমাধান করে আগামী 3 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যায়, তাতে তিনি উভয় কক্ষের নির্বাচিত হবেন। হ্যাঁ, ইট উইল বি এ নিউ ডিবেট, আই মাস্ট সে। কিন্তু আপনি
সংবিধানের বাইরে যেহেতু রাষ্ট্রপতি, যে আমি যেটা বললাম রাষ্ট্রপতির পদটা তো আপনি ভ্যাকান্ট রাখতে পারবেন না। না। নাম্বার টু হচ্ছে আপনার ইমার্জেন্সিও না যে আপনি ইউল ইনভাইট অল মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট যে তোমরা তাড়াতাড়ি ঢাকায় এসো তোমরা। না না, সেটা না। আমি এটা বলছি আমাদের যে সেপ্টেম্বরে সংসদের অধিবেশন ডাকা হলো, ডাকার পর সেপ্টেম্বর 3 মাস তো সময় পাচ্ছে, তাতে সেপ্টেম্বরের পরেও বোধহয় অক্টোবর পর্যন্ত সময় পাচ্ছে। আমি বলছি যে ওই অধিবেশনে এই যে সাংবিধানিক বিতর্ক যেটা প্রথম দিন থেকে হয়ে আসছে, সেটা সমাধান করে রাষ্ট্রপতি নির্বাচন হবে, না রাষ্ট্রপতি নির্বাচনটা করে তারপর আপনারা সমাধান? না, এটা আমি অ্যাকচুয়ালি আই এম নট শিওর যে মানে আমাদের পার্টি কোন লাইনে ভাবছেন। এটা মানে এইভাবে যদি উচ্চকক্ষ ফাইনালি ক্রিয়েট হয়ে যায়, তাহলে বর্তমান যিনি অর্থাৎ যিনি রাষ্ট্রপতির দায়িত্বে আসবেন, তারপরে যদি আমি এভাবে যদি বলি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে যদি উচ্চকক্ষ গঠিত হয়, তাহলে মানে তিনি উচ্চকক্ষের আস্থা নিতে হবে তার, সেটা তো উচিত হবে। এটা তো একটা কারণ আপনি যদি বলেন, যদি সংবিধান যদি এই ধারাটা যদি যুক্ত করেন যে উভয় কক্ষের প্রতিনিধিদের ভোটে তিনি নির্বাচিত হন, আর যদি শুধুই রাখেন যে না, যদি মানে জাতীয় সংসদের ভোটে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি নির্বাচিত বলিয়া উচ্চকক্ষের, কারণ এই পার্লামেন্টও তো উচ্চকক্ষ গঠন করবে, কথাটা খেয়াল রাখবেন। যেহেতু এই পার্লামেন্ট উচ্চকক্ষ গঠন করবেন, খেয়াল রাখবেন বর্তমান আইন অনুযায়ী এবং বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অনুযায়ী উচ্চকক্ষে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকবে। কিন্তু নির্বাচন এই পদ্ধতি নিয়েও তো প্রশ্ন আছে, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি প্রশ্ন নাই, এটা নিয়ে প্রশ্ন নাই। এই কারণে বিরোধী দল বলছে যে এটা আনুপাতিক হারে হতে হবে ভোটের, এটা তাদের দাবি। প্রশ্ন নাই দাবি। আপনি এই যে আপনার জামাতের নেতার সাথে যদি আমি তার কথার একটা উদাহরণটা আমি আগেও শুনেছি, কিন্তু বেশ আমার কাছে অনেকদিন পরে, সেটা হলো আপনার ওই উনি বলছেন যে শুরুয়া মানে ঝোল, হ্যাঁ ঝোল মানে মাংস হালাল হলো কিন্তু ঝোল হালাল না, বা ঝোল হালাল হতো মাংস হালাল না। এটা ডিবেট করা যেতে পারে। আমি যেটা বলতে চাই কি, আপনার পার্লামেন্ট, আপনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন আপনার পার্লামেন্টের মেম্বাররা। আপনি আমেরিকার মতো আপনি প্রত্যক্ষ ভোটে আপনি উচ্চকক্ষ ভোট দিতে পারেন। আমি যদি এভাবে যদি বলি, আমি অ্যাজ এ সিটিজেন, টু টেল ইউ ভেরি ফ্রাঙ্কলি, আই এম ভেরি মাচ ইন ফেভার অফ ডাইরেক্ট ইলেকশন ফর ইলেক্টিং দ্য মেম্বার্স অফ দ্য ইভেন হায়ার কাউন্সিল। এটা আপনি যেই নামে ডাকেন, সিনেটর বলেন আর যাই বলেন, আমেরিকাতে সরাসরি ভোটে, আমেরিকা তো তাই হয়। আপনি আমেরিকা তো তাই হয়। তাহলে আপনি ঘুরিয়ে ফিরিয়ে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটে হবে। রাষ্ট্রপতি নির্বাচন আমেরিকা সরাসরি ভোটে, ওখানে একটা আপনার ইলেকট্রাল কলেজ আছে। আচ্ছা, ওখানে একটা ওখানে কিন্তু একেবারে সবাই কিন্তু ভোট দেন না ওখানে, কিন্তু না, যেমন ফ্রান্সে তো দুটোই, পার্লামেন্ট নির্বাচন আলাদা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আলাদা হয়। একসময় তো বাংলাদেশে হতো, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি নির্বাচিত ছিলেন, জাস্টিস সাত্তার সরাসরি নির্বাচিত ছিলেন, কিন্তু ওইটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। হ্যাঁ, সেটাই তো। এখন তো যেহেতু এখন সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর সুযোগ আছে কিনা? আছে। এটা তো আমাদের ইমিডিয়েট পাস্ট চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি তো এই ভাবনার কথা বলেছেন। না, বলেছেন, কিন্তু ওই প্রশ্নটি আসছে যে তিনি তো জনগণের প্রতিনিধি, আর রাষ্ট্রপতি তো জনগণের প্রতিনিধি না। রাষ্ট্রপতিকে সংসদ নির্বাচন, হ্যাঁ সংসদ নির্বাচন করবে, মানে যদি তাকে যদি আরও কিছু অধিকতর রেসপন্স, আরও অধিক্ষেত্র, যেটা যদি বাংলা শব্দটা যদি অধিক্ষেত্র যদি বলি, আরও কিছু অধিক্ষেত্র যদি মানে তার জন্য থাকে। যেমন আমি আপনাকে এটাও বলি, আমাদের দলের তো নির্বাচনটা ওয়াদা আছে, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি নিয়োগ করা। ভারতে আছে উপরাষ্ট্রপতি আছে, আমাদের দেশে একটা উপরাষ্ট্রপতি পদ ক্রিয়েট করার ব্যাপার আছে। এটা কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহার ওয়াদা। আমরা শুধু প্রেসিডেন্টের কথা ভাবছি না, আমরা তো একজন ভাইস প্রেসিডেন্ট নিয়োগের কথা ভাবছি। এবং ভারতে যেমন রাজ্যসভার সভাপতি, এক্স্যাক্টলি আমি ওই কথাটি বলতে চাচ্ছিলাম সৌরভ ভাই। আমরা যদি উচ্চকক্ষ তৈরি করি, যদি উচ্চকক্ষ ক্রিয়েট হয়, মিন হোয়াইল পার্লামেন্ট যদি ক্রিয়েট করে, আইন যদি সংশোধন করে যদি ক্রিয়েট করা উচিত, বিকজ এটা আমার নির্বাচনী ওয়াদা। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা হতে পারে যে মানে আমি একটু যদি আপনি আমাকে সময় দেন, সেটা হচ্ছে যে ওই উচ্চকক্ষে প্রিজাইড কে করবেন? স্পিকারের প্রিজাইড করাটা ঠিক হবে না, এই কারণে যেখানে নিম্নকক্ষে নির্বাচিত না, তিনি এটা আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট
নেতৃত্বের ব্যাপার আছে। ভারতের ডক্টর রাজেন্দ্র প্রসাদের কথা বোধহয় আমি আপনার আগের একটি আলোচনায় বলেছিলাম যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি একটি কক্ষের সভাপতিত্ব করেছেন মানে আইন প্রণয়নের ক্ষেত্রে, আর মানে স্বাভাবিক কর্মকাণ্ডের জন্য তার আরেকজনকে চেয়ার করতে দিয়েছেন মানে পার্লামেন্টের স্বাভাবিক কার্যক্রমের জন্য। তো স্টিল ভারতে আপনার মানে ভাইস প্রেসিডেন্ট তিনি রাজ্যসভায় সভাপতিত্ব করেন, মানে আপার হাউস যেটাকে যদি বলি আমরা। এখানেও আপনার আপার হাউস সভাপতিত্ব করেন রাষ্ট্রপতিকে, তো আপনি বলতে পারেন না যে আপনি প্রেজাইড করেন। আমরা একজন ভাইস প্রেসিডেন্টকে দিয়ে তাকেও যদি কিছু আচ্ছা, ভবিষ্যতে ভাইস প্রেসিডেন্ট আমরা নির্বাচন করব না, সেটা আমাদের ওয়াদা এবং ওয়াদা নিশ্চয়ই বিএনপি ওয়াদা পালন করবে। এখন একটু অন্য বিষয়ে আসি। নির্বাচনের আগে জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট হয়েছিল, এখন 10 দলীয় বোধ হয়। আমি আসছি, এবং সেই 11 দলীয় জোট থেকে তখনই নির্বাচনের আগেই ইসলামী আন্দোলন বেরিয়ে যায়। আবার নতুন করে খেলাফতে মজলিস বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে, তারা জামাতে এই জোটে নেই। প্রশ্নটা হলো জামাতের পক্ষ থেকে অভিযোগ যে এর পিছনে ক্ষমতাসীন দলের কারসাজি আছে, তাদের ইন্ধন আছে। আপনি কি মনে করেন? আমি এই অভিযোগটার মধ্যে আমি যে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বকে আসলে অসম্মান করা হয়। আমি মনে করি যে দুটো রেসপেক্টিভ পার্টি যারা জামাতের সাথে থাকছেন না বা অস্বীকার করছেন থাকতে, তাদের তো একটা নেতৃত্ব আছে। এটা আমার কাছে মনে হয় আছে, নীতি আদর্শ আছে, এবং আমি এটাকে একটা বাইসাইকেল পার্টিও মনে করি। মানে বলবেন বাইসাইকেল পার্টি কোনটা? আবার ইউ ক্যান আস্ক মি যে হোয়াট ইজ বাইসাইকেল পার্টি। বাইসাইকেল বলতে আমি কোনো মার্কার কথা বলছি না। বাইসাইকেল মানে দুটো চাকা, মানে অনেক সময় কখনো আমরা আগে বলতাম না ওয়ান ম্যান ওয়ান পার্টি, আর দেখা গেলো যে দুজন মানুষের দল হলে মানে এটা বাইসাইকেল পার্টি বলি আমরা, যে উনি আছেন ওনার একটা সেক্রেটারি, এর বাইরে লোকজন খুঁজে পাওয়া যায় না। তো ওই দুটো দল তো আর বাইসাইকেল পার্টি না, তাদের অনেক সমর্থক আছে, তারা নির্বাচন প্রার্থী ছিল ইত্যাদি ইত্যাদি। ওই নেতৃত্বের প্রতি আমি অসম্মান করতে চাই না তাদের। আমি মনে করি দে হ্যাভ দেয়ার মানে প্রুডেন্স, তাদের যথেষ্ট রাজনৈতিক প্রজ্ঞা আছে। তারা নিঃসন্দেহে তারা হয়তো মনে করেন নির্বাচনের কারণে নির্বাচনী একটা ইলেকট্রাল অ্যালায়েন্স তারা গঠন করেছেন, সেটাই বলেছেন যে এটা নির্বাচনী, এবং পোস্ট ইলেকশন সিনারিওতে তারা হয়তো মনে করেন যারা তাদের নিজেদের মতন করে তারা কর্মকাণ্ড করবেন বা সংগঠন দেখবেন অথবা আন্দোলন করবেন, রাজনীতি করবেন। এটা অন্য কাউকে খুব ছোট করার বোধহয় ঠিক না। যদি বলা হয় যে সরকার এখানে খেলাধুলা করে ওদেরকে বের করে দিচ্ছে, এটা ওই দলের নেতৃত্বের প্রতি অসম্মান করা হবে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আর সরকারের প্রতি বরং মনে হবে যে সরকার অনেক সরকার খেলোয়াড় হতে চায় না। আচ্ছা, আর সরকারের এত ফালতু সময় থাকা উচিত না। এই সমস্ত রাজনীতিতে জোট ভাঙা, দল ভাঙা, কেন এগুলোতে তারা কেন এনগেজ হওয়া উচিত না। বরং আমি মনে করি সরকারের অনেক চ্যালেঞ্জেস আছে। আমাদের ইকোনমির কথা বলেন, জিও পলিটিক্সের কথা বলেন, দেশের ডেভেলপমেন্টের কথা বলেন, জ্বালানি, গ্যাস, নানান ইস্যুগুলো আছে। এত কিছু আমাকে ট্যাকেল করতে হবে। তারেক রহমানের গভর্নমেন্ট তো একেবারে একটা মানে বেড অফ রোজেসের মধ্যে ক্ষমতা নেন নাই। অনেকগুলো ক্রাইসিসের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে। অর্থের ভাণ্ডারটা খালি। অথচ প্রতি মাসে যে আমরা একটা কথা বলি যে সেটা হলো চুরির টাকার কিস্তি শোধ করতে হয়। সেটা হচ্ছে যে চুরি করে গেল শেখ হাসিনার সরকার, আর সেই কিস্তি শোধ করতে হচ্ছে তারেক রহমানের সরকারকে, বা এর আগে অন্তর্বর্তীকালীন সরকারকেও করতে হচ্ছে। এই যে চুরির টাকার কিস্তি শোধ করতে করতে আমাদের তো এমনি ত্রাহি মধুসূদন অবস্থা। এখন আমাদের নতুন করে আমাদের এক্সপোর্ট বাস্কেটে নতুন কমোডিটির কথা চিন্তা করতে হচ্ছে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা চিন্তা করতে হচ্ছে, আমাদের জনশক্তি রপ্তানির নতুন বাজারের কথা ভাবতে হচ্ছে, তাই না? আমাদের শিক্ষা ব্যবস্থার মানে আধুনিকায়নের কথা চিন্তা করতে হচ্ছে, সমাজটার মধ্যে একটা কোহেশন ডেভেলপ করার, শিক্ষার এত ফালতু সময় তারেক রহমানের গভর্নমেন্টের নাই। আচ্ছা, নাই। শিক্ষার আধুনিকায়নের কথা বলছিলেন আপনি, যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন এবং যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতৃত্ব দিয়েছেন, সেই বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি খবর দেখলাম যে টিএসসিতে যে ক্যাফেটেরিয়া, সেখানে মেয়েদের বসার জন্য আলাদা বুথ এবং সেটা পর্দা দিয়ে, মানে আপনি এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। এই 100 বছরেও এরকম কোনো বুথের প্রয়োজন হলো না। হঠাৎ করে এই বুথ প্রতিষ্ঠা হলো।
পরবর্তীকালে কেউ যদি বলে যে শ্রেণীকক্ষেও এরকম একটা সামনে একটা কাপড় টানাতে হবে, আপনি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আপনার অনুভূতি? সুতরাং এটা আপনি যেটা বললেন যে আপনার শ্রেণী কক্ষেও, যেটা আপনি মানে আপনি এটা বলতে পারেন, তবে আমি যেটা বলতে চাই, মানে আশঙ্কা, আমি যুক্তরাষ্ট্রের উদাহরণটা দিয়ে বলতে চাই। যুক্তরাষ্ট্রের লড অফ পিপল আছে যারা ধর্মে বিশ্বাস করে না। ফ্রান্সের তো এরকম অগুন্তি মানুষ, সরকারি এটার ধর্মকে একদমই এন্টারটেইন করে না, করে না, মানে উৎসাহিত করে না, একদমই না। আমি শব্দটা আবার এই বলতে, একদমই করে না। আচ্ছা, কিন্তু ওখানে আমি ওখানে দেখেছি, আই ফাউন্ড লড অফ হসপিটালস। আমি সেখানে দেখেছি, সেখানে প্রেয়ার প্লেস আছে, নামাজের জায়গা, মানে নামাজ বলবো না, আপনি মানে সকল ধর্মের লোকদের নামাজ, তারপর উপাসনা, প্রার্থনা করে। কারণ হাসপাতালে রুগীরা যায় তাদের বাবার জন্য, প্রিয়জনের জন্য, সোজা কথা মায়ের জন্য, প্রিয়জন শব্দটা বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট, মানে কমন সবার জন্য, প্রিয়জনের আরোগ্য কামনায় প্রভুর কাছে প্রার্থনা করার জন্য ব্যবস্থা তারাও রেখেছে। এখানে একটা উদাহরণ দেই, বেঙ্গালোরে যে দেবী শেঠির যে হাসপাতাল, সেই হাসপাতাল প্রাঙ্গণে গির্জা আছে, প্যাগোডা আছে, মসজিদ আছে, মন্দির আছে। ফাইন, দ্যাটস গুড, রোগী বা তার স্বজন, দ্যাটস গুড। আচ্ছা, আমি যেটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এই উপাসনালয় আছে, নামাজ ঘর, মসজিদ আছে, সবই আছে। আপনি ইভেন শিখ ধর্মাবলম্বীদের এবং সব গুরুদুয়ারও আছে, না সব ছাত্রাবাসেও আছে, না গুরুদুয়ারও আছে, সব ছাত্রাবাস। গুরুদুয়ারে কিন্তু আমি আপনাকে একটা কথা, এটা আলাদা। ঢাকা বিশ্ববিদ্যালয় আবার এখানে একটু ব্যতিক্রম। আচ্ছা, যাক, যে সিদ্ধান্তটা হলো এটা নিয়ে আপনার, আমি একটু বলি, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা তুললেনই, এখানে আমাকে একটু বলতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় বোধহয় মানে একটু ব্যতিক্রম, যেটা আপনি জেএনইউতে, মানে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি বা দিল্লি, মানে ইন্ডিয়ার মানে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো, যারা অনেকে র্যাঙ্কিংয়ের মধ্যে আছেন, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোনো বিশেষ ধর্মাবলম্বীর মুসলমানদের জন্য আলাদা হল নাই, মুসলমানদের জন্য আলাদা কোনো হল নাই। মানে বাংলাদেশে যদি আপনি ধরে নিন যে 8% হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের জন্য কিন্তু এখানে পৃথক একটা হল আছে, জগন্নাথ হল। কিন্তু আপনি ইন্ডিয়াতে এটা শুধু বাংলাদেশেই আছে। ইন্ডিয়াতে আবার এখানে মুসলমানদের জন্য আলাদা হল আছে। কোথায়? অন্য মানে সব হলে, মুসলিম হলে কিন্তু হিন্দুরা ভর্তি হতে পারে না। আমি তো ডাকসু ইলেকশনে মানে অংশগ্রহণ করেছিলাম, আমার তো সেই অভিজ্ঞতা আছে। তো একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অথবা একজন নাস্তিক, যাই হোক না কেন, তিনি যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো হলে তার এনরোল করার অধিকার আছে। তিনি বৌদ্ধ বলে, খ্রিস্টান বলে, হিন্দু বলে তিনি মহসিন হলে বা সূর্যসেন হলে বা জসিমউদ্দিন হলে এনরোল হতে পারবেন তা না, কিন্তু কোনো মুসলমান ছেলে জগন্নাথ হলে পারবে না। এই যে ব্যতিক্রমটা, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়। মানে এটা উদারতা দেখিয়েছে, এটাই বলবেন? আমি উদারতা বলবো না, সাম্প্রদায়িকতার বীজটা ওই দিনই আপনার মানে জন্ম নিয়েছে। এখন কি ওইটারই প্রতিক্রিয়া বলছেন? আপনি যে ওই যে বললেন না যে মানে যে এই টিএসসিতে যে ওই পর্দা, এটা কি ওইটার? এটা অপশনাল। ওখানে ওই পর্দায়, ওই পর্দায় আপনি যাবেন কিনা, মানে ওই পর্দা সবার জন্য না বা বাধ্যতামূলক না, তাই তো? ওই পর্দার মধ্যে যে আপনি খাবেন কি খাবেন না, বসবেন কি বসবেন না, এটা আপনি নেতিবাচকভাবে দেখছেন না বিষয়টা? আমি এটাকে মনে করি মানে ফ্রিডম অফ চয়েস। এটাকে আমি ফ্রিডম অফ চয়েস হিসেবে দেখি। এতদিন কি ছিল? এতদিন কি ছিল? ওয়েল, সেটা ফ্রিডম অফ চয়েস ছিল, এটা নোবডি ইম্পোজড। আপনি ওখানে বসে খাবেন কি বসবেন না। আমি যদি দেখি আমাদের আন্দোলনের সময় অনেক হিজাবধারী মেয়েরা অংশ নিয়েছেন, অনেক মায়েরা অংশ নিয়েছেন, আমাদের মেয়েরা অংশ নিয়েছেন, বোনের অংশ নিয়েছেন তো নাকি? আচ্ছা, তারা হিজাবধারী ছিলেন, ইট ইজ দেয়ার চয়েস, তিনি হিজাব পরবেন কি পরবেন না। আবার যারা, আমি তো মানে আমাদের মা বোনেরা 60s, যদি আমি 60s কথা যদি বলি, ইভেন 50s, তারা কি স্লিভলেস ব্লাউজ পরে আপনি অনেক ছবি দেখেননি তো? সাদা কালোর যুগে ছিল তো। এখন যদি আপনি আমাদের মানে এটা কালচারালি চেঞ্জ, যেটা এখন আপনি আপনার ঘরের মধ্যে আপনি এটা দেখবেন না, বাস্তব কথা হচ্ছে এটা। তো এখন আমি যেটা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রদায়িকতার বীজ বলেন ওই জগন্নাথ হল ক্রিয়েট করার মধ্য দিয়ে ওটা শুরুতেই ছিল, এবং ওই একটা গোষ্ঠীকে
মেইন স্ট্রিম থেকে দূরে রাখছে, মেইন স্ট্রিম থেকে দূরে এটা কিন্তু এটা ইট ওয়াজ নট এ ওয়াইজ ডিসিশন। আমরা যেই উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলাম এটার সাথে একেবারেই সাংঘর্ষিক ছিল। যাক, এখানে ধর্ম, বর্ণ, এবং গোত্রের বাংলাদেশ- ব্যবধান থাকা উচিত না, এই তো থাকা উচিত, এমন নারী পুরুষেরও থাকা উচিত না। আমরাও চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, তার যে ইতিহাস এবং যে স্বাধীন মত প্রকাশ, স্বাধীন অ্যাট দ্য সেম টাইম ফ্রিডম অফ চয়েসও থাকা উচিত। এবং পছন্দের স্বাধীনতা, আমি বলছি- স্বাধীনতা নিয়েই এই আমি বিশ্ববিদ্যালয় আবার আমি কিন্তু আবার এটাও বলছি আপনার প্রোগ্রামে এই ফ্রিডম অফ চয়েসও থাকা উচিত। যেমন মনে করেন হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই তাদের সংস্কারজনিত কারণে বা ধর্মীয় কারণে তারা গোমাংস খান না। এখন দেখা গেলো তার কমন হোস্টেল যদি থাকতো, রান্নাবান্না যদি হতো, তাহলে তাদের খাওয়ার সমস্যা হতো। সুতরাং তাদের জন্য আবার সেই ফ্যাসিলিটিসটা থাকা উচিত, এটাও বলতে চাই। আমরা আশা করি এটা নিয়ে আর বিতর্ক হবে না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তার আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে অবস্থান সেটা আরও সামনে আসবে। আমরা তো চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে, 100 বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা কিন্তু আইভি লিগে নাই। নেই, সেটাও একটা দুর্বলতা। আসাদুজ্জামান রিপন, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ, আবারও দেখা হবে। আপনাকে ধন্যবাদ।